গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ফোরলি। সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ব্লগে। আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো, আমরাও ভালো আছি। একটু দেরি হয়ে গেল চা খেতে, মানে ওরা অনেকক্ষণ ধরে বসে পড়েছে, আমি একটু কাজে ছিলাম বলে আসতে দেরি হলো। এখন আর এই টিভিতে আমাদের ছোটবেলায় ছুটি ছুটি হতো মনে আছে, ওগুলো আর হয় না। হয় না? বাচ্চারা ভালোবাসে গল্প করতে পারে, হুম। তোমরা দেখতে ছুটি ছুটি ছোট বাচ্চাদের সিনেমা দিত। তার আগে আমাদের ছোটবেলায় ওইগুলো আসতে মনে আছে, সন্ধ্যেবেলায় হতো ওই প্রোগ্রামটা, ঘরে পড়ো কম্বা। হ্যাঁ চিচিং তারপরে ফাক হতো। চিচিং ফাঁক, ঘরে পড়ো কম্বা, তারপরে বাটুল দি গ্রেট, এগুলো এখনো আছে। নন্টে ফন্টে, বাটুল দি গ্রেট। ওগুলো এখন আছে, ওগুলো আমি দেখিনি কখনো। ফোনটে ফোনটে ওইসব না, চিচিং ফাক এগুলো সব দেখতো। চিত্রহার, চিত্রহার বোধহয় রবিবার করেই হতো বোধহয় শুধু। উইকলি একদিনই হতো। হ্যাঁ। চিত্রহার উঠে যাওয়ার পর এলো হচ্ছে সুপারহিট মোকাবলা। তখন মেট্রো এসছে, সদ্য সদ্য ডিডি মেট্রো। ট্রান্সফরমেশন গুলো কিরকম না, তখন আমরা বসে থাকতাম, মানে বসে থাকতাম ইন দ্য সেন্স অপেক্ষা করতাম যে এক সপ্তাহ পরে আবার হবে দেখবো। এখন যখন তখন এখন ইউটিউব রয়েছে, আরও কত প্ল্যাটফর্ম রয়েছে, যখন চাইবো তখন দেখতে পেয়ে যাবো। রবিবার সকাল মানেই হচ্ছে মহাভারত, লুচি তরকারি, তার সাথে রামায়ণ, মহাভারত, ব্যাক টু ব্যাক। তারপর শ্রীকৃষ্ণ শুরু হলো। ওর যিশু করতো না চৈতন্যদেব, না শ্রী চৈতন্যদেব। তারপরে বাংলা একটা সিরিয়াল আসতো মনে আছে, সেই ও বাবা, ও সুপ্রিয়া দেবী ছিল, তো জননী। জননী, ও তো সব মানে আমার দিদা প্রতিটা বাড়িতে সন্ধ্যেবেলা হলেই। আর আমার দিদাকে স্পেশালি ওইটার জন্য আলাদা একটা টিভি কিনে দেয়া হলো। মা একটা ছোট পোর্টেবল টিভি দিল যে দিদা বসে দেখবে। প্রতিটা বাড়িতে ওই সিরিয়ালটা যখন শুরু হবে, সব বাড়ি থেকে এক আওয়াজ। বাংলার ওটা, হিন্দি ঘর ঘর কি কাহানি, আর একটা যেন কি, আর একটা ছিল না সেই রাম, কাসাউটি, ঘর ঘর কি কাহানি, কিউ কিউ সাস ভি কভি বহু থি, আরেকটা ছিল নাকি কাসাউটি জিন্দেগি। তখন মানে ব্যাক টু ব্যাক মেগা সোপ, এগুলোকে ডেইলি সোপ যেগুলোকে বলতে হতো। আমার মা বাবা একটা এপিসোড ছাড়বে না, আর দিদি জানো তো। আর এদের মধ্যে না এমন একটা জিনিস হয়ে যেত, যারা দেখতো মানে ভাবতো এগুলো রিয়াল, মানে রিয়ালিটি দেখাচ্ছে। জানো তো ও যা বদমাইশ না, ওর দেখো না এইটা হবে, ভগবান ওকে ওই শাস্তি দেবে। বাবা বলতো ওটা কি সত্যিকার হচ্ছে নাকি, তুমি চুপ করো, তুমি দেখো না, তুমি কি বুঝবে, ও তো মিলি ও যা বদমাইশি করছে না। তারপরে আমাদের এতে বাংলায় হতো কুয়াশা যখন। খুব গানটা সুন্দর। গানটা এ ক্লাস গান, এক ক্লাস গান, নচিকেতা। হ্যাঁ, খুব সুন্দর। আমার কলকাতা কলকাতা বলেও একটা সিরিয়াল হতো, তখন আমরা ছোট। আমি দূরে একটা বাঁদর দেখতে পাচ্ছি, এক্ষুনি চা খেতে খেতেই চোখটা গেল। এই দিকের যদি ছাদে আসে একটা ব্যানানা দেবো, খাবে ওরা, বলো। দূরে দেখতে পেয়েছি আমি, একটা বিল্ডিং এর ছাদ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, চলে গেছে, আর দেখা যাচ্ছে না। কলকাতা কলকাতা বলে একটা সিরিয়াল হতো, হ্যাঁ, তাই না? হ্যাঁ। খুব ভালো লাগতো এগুলো। তারপরে তোমার কি বলে, 13 পার্বণ, 13 পার্বণ। হিন্দিতে হতো বুনিয়াদ, বুনিয়াদ, নুক্কার। ব্যোমকেশ বক্সিও ভালো লাগতো, মানে ব্যোমকেশ হিন্দি, রাজত কাপুর যেটা করতো, ওই দিনগুলোই ভালো ছিল, ভীষণ ভালো ছিল গো। ভীষণ ভালো ছিল, সত্যি ভীষণ ভালো ছিল, মানে গোল্ডেন পিরিয়ড। একসঙ্গে যে বাবা মার সাথে বসে এগুলো দেখা যেত, এখন
দেখে দেখে নাকি নিশ্চয়ই দেখে, কিন্তু আমি কিন্তু এখনো মাঝে মধ্যে ইউটিউবে এগুলো চালিয়ে চালিয়ে দেখি। আমরা দেখি, দেবো যেমন ব্যোমকেশটা খুব দেখে, আমরা দেখি হ্যাঁ রোজ দেখি। রাত্রিবেলা খেতে বসার সময় মানে পুরনো ব্যোমকেশ, রাজত কাপুর, রাজত যেটা কাপুরের যেটা। পুরনো, ভালো লাগে। এটা একটা গোল্ডেন এরা ছিল। সত্যি আমরাই লাস্ট জেনারেশন যারা ওই জিনিসগুলোকে ফিল করতে পেরেছে। এইগুলো যারা এ করেছে তাদের মধ্যে ভালোবাসা, মানে একজনের একজনের প্রতি টান, ফিলিংস, যেগুলো এগুলো মনে হয় বজায় আছে, আমাদের তাই মনে হয়। কোনো একটা গান বেরোলে, মিউজিক অ্যালবাম বেরোলে নিজেদের সাথে রিলেট করতে পারতাম না, আমরা। তারপরে দেখবি ক্যাসেট, সে ক্যাসেট মানে অপেক্ষা করে থাকতাম যে পুজোয় কি কি নতুন গান বেরোচ্ছে, কার কার গান বেরোচ্ছে। আমি তো ইন্দ্রনীল সেনের গান, যখন ইন্দ্রনীল সেন, শ্রীকান্ত আচার্যের গান, দারুণ দারুণ, ইন্দ্রাণী সেনের গান, এদের তো মান্নাদের কি নতুন বেরোলো, নির্মলা মিশ্র। হ্যাঁ, আবার আমি কি করতাম, আশা ভোসলের কম্বিনেশন করতাম, মানে বলে দিতাম এই এই গান একটা লিস্টে দিয়ে দিতাম, সে ওরা সব রেকর্ড করে দিত। রেকর্ড করে দিত। কত রকমের ছিল। তারপরে আস্তে আস্তে যখন শান এলো, শানের গানও ভালো লাগতো। তারপরে ওইসব কলেজ মানে কিশোর কুমারের গানগুলো রায় করতো, রিমেক গুলো যেগুলো, সেগুলোও ভালো লাগতো, খুব ভালো লাগতো। পুজোর সময় নতুন কী গান বেরিয়েছে সেগুলো শোনার আলাদাই মজা ছিল, তাই না বলো? অপেক্ষা করে থাকতাম, গিয়ে আমাদের বেহালার যে ট্রাম ডিপো, সেখানে একটা ক্যাসেটের দোকান, আজ আছে কিনা আমার ঠিক জানা নেই, এখন ওটা কসমেটিক্সের দোকান হয়ে গেছে। ওটা ছিল। ওখানে গিয়েই বলতাম, কাকু এই ক্যাসেটটা এসছে, বলতো যে এক কাজ করবে, ওই দিন আসবে, ওই দিন হবে, মানে একটা ডেট বলে দিত, সেই দিন গিয়ে আবার খোঁজ করা, একটা কাগজের মধ্যে যা যা গান লাগবে সেগুলো লিখে দিয়ে আসতাম, ওরা সব রেকর্ড করে ওরা ওই একটা ব্ল্যাঙ্ক ক্যাসেট দিয়ে আসতাম, ওই ক্যাসেটের মধ্যে ওরাই দিত, রেকর্ড পয়সা করে দিলে? দিয়ে দিত। হ্যাঁ, হ্যাঁ, কত ভালো ছিল এগুলো। তারপরে সেই ক্যাসেটের রিল জড়িয়ে যাওয়া, পেন্সিল দিয়ে দিয়ে এগুলো এগুলো বলছি তো, চলতে চলতে গল গল করছে, তার মানে হচ্ছে রিলটা জড়িয়ে গেছে হেডে। আবার হেড পরিষ্কার করা, হেড ক্লিনার পাওয়া যেত, দারুণ ছিল গো, দারুণ। আমি তো ভীষণ এনজয় করেছি এই সময়টা। আমি আবার ওই ক্যাসেটের যেগুলো খারাপ হয়ে যেত ক্যাসেটগুলো, সেই রিলগুলোকে কেটে 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 সাইকেলের হ্যান্ডেলেও ঝুলিয়ে রাখতাম। অনেকেই করে এরকম, পম পমের মতো হ্যাঁ, দেখতে হ্যাঁ, হয়। হ্যাঁ। আমি তাইও করেছি। অনেক অনেক স্মৃতি। এই যে ছুটি পড়ার এই একটা আলাদা মজা ছিল, তাই না? ভীষণ ভীষণ। প্রতিটা সিজনের ফল খাওয়ার একটা আলাদা মজা ছিল, বলো? সারা বছর সব কিছু পাওয়া যেত না, এই গরম পড়লে ঢেলে বাজারে বা রাস্তার মানে মেইন রোডের পাশে পাশে ছোটো ছোটো বাজারের মতন যেগুলো তরমুজ বিক্রি করছে, সেখান থেকে কিনে এনে জলের মধ্যে ভিজিয়ে রাখা। যাদের সবার তো ফ্রিজ ছিল না, আমাদের আমাদের একটা সময় ফ্রিজ ছিল না, তখন কী করতো, ওই ফ্রিজে, কোনোদিনও ফ্রিজে রাখেনি মা, মানে ওই বাবা কিনে আনতো, তরমুজটা এত বড় ডেকচির মধ্যে জলে ভিজিয়ে রাখতো, ঠান্ডা হবে। কত কি স্মৃতি, একসাথে বসে চপ মুড়ি খাওয়া, সবাই বাড়ির একসাথে মিলে খাওয়া। এখন তো একসাথে বসে খাওয়াই হয় না, প্রচুর বাড়ি আছে এরকম, তাই না? বাবা মা আলাদা খেয়ে উঠে চলে যাচ্ছে। এক বাড়িতে থেকে একে অপরের সাথে মুখ দেখা দেখি হয় না কতজনের। কথা বলে না, পছন্দ করে না, কত রকমের, মানে যুগ যত এগিয়েছে, অ্যাডভান্স হয়েছে, সম্পর্কগুলো যেন মানে এরকম ডিস্টেন্সটা বাড়তেই গেছে না? আগে যেমন অল্প রোজগার, অল্প খাবার, তার মধ্যে একটা আন্তরিকতা ছিল, সবাই একসাথে বসে খাওয়া, ওই ওই একটা জায়গায় মুড়ি মেখেছে, তার থেকেই সবার মধ্যে ভাগ হয়ে গেল। এত বড় আমাদের মা বাড়িতে আমরা তাই দেখেছি, আমাদের বাড়িতেও দেখেছি, এরকম বড় যে স্টিলের ডেকচির মতন হয়, সেটার মধ্যে মুড়ি, চপ হলে চপ, নাহলে সিঙ্গারা সিঙ্গারা হলে হলে সিঙ্গারা, সিঙ্গারা। কিছু না থাকলে চানাচুর, তার মধ্যে
শসা পেঁয়াজ ওসব ধনে পাতা লাগবে না, সারা বছর কোথায় ধনে পাতা হতো তখন। শসা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মেখে সর্ষের তেল দিয়ে মেখে তার সঙ্গে চা, ওর একটা মজাই আলাদা। দুপুরবেলা একসাথে বসে ডাল আলু সেদ্ধ ভাত খাওয়ারও মজা ছিল, তার সঙ্গে একটা ডিমের অমলেট করে দাও। এই যে আমার বন্ধুটার কথা বলি, ও যখনই আসতো, সব সময় তো আমার হাইফাই ওরকম কখনোই খাওয়ার হয় না। মা, আমার মাসি ছিল, মাসি বোতলে একটা ডিমের অমলেট ভেজে দিই, ও তাই খেত। ওর বাড়িতে গিয়েও সাম্বার ভাত আন্টি বানাচ্ছে ওই খাচ্ছি, কিন্তু ওর একটা আলাদাই মজা ছিল। ফুচকা খাওয়ার একটা আলাদা মজা ছিল, তাই না? যে সন্ধ্যেবেলা বেরিয়ে ফুচকা খাবো, ওর একটা যেন আলাদা ক্রেজ। এখন যেমন কি বড় বড় হোটেলে গিয়ে খেতে হবে, রেস্টুরেন্টে গিয়ে খেতে হবে, আমাদের সময় তো এই জিনিস ছিল না। আজকে যদি বাবা বলেছে যে আজকে সন্ধ্যেবেলায় চাউমিন চাউমিন খেতে পারো, ও বাবা যে কি মজা। মা যদি বলেছে আজকে রাত্রেবেলায় পরোটা আর চিকেন কষা করবো, ওটারই একটা আলাদা মজা, তাই না? বা ফ্রাইড রাইস, তখন ফ্রাইড রাইস বাড়িতে বানানো মানে বিশাল ব্যাপার ছিল, বলো। এখন যেমন কথায় কথায় বিরিয়ানি হয়ে যায় বাড়িতে। তখন বিরিয়ানি ব্যাপারটা তখন এতটা বিরিয়ানি- চল ছিল না, ফ্রাইড রাইস চিলি হ্যাঁ। চিকেন অবধি ঠিক ছিল, বা চিকেন কষা। আমার মা আবার কোন চাল দিয়ে হবে, দেরাদুন চাল দিয়ে, তখন বাসমতি টাসমতি অতটা ছিল না, দেরাদুন চাল দেরাদুন ছিল রাইস। আমাদের ওখানে। দেরাদুন রাইস দিয়ে বেশ সুন্দর গন্ধ বেরোয়, আমাদের তো ভাই দেরাদুন রাইসই আসতো, 2 কিলো দেরাদুন রাইস আসবে, মানে যখন অনুষ্ঠান হবে কোনো, শাল পাতায় করে খাওয়া, খুব মিস করি খুব। আমাদের বাড়িতে এই গরমকালে প্রতিদিন বাই ডিফল্ট ভিন্ডি চচ্চড়ি হবেই হবে, একটা তেতো হবেই, ডাল একটা ভাজা, তারপরে মাছ, নয় মাছ নয় ডিম। চিকেনটা না, গরমে এতটাও চিকেন মাটন না, কিন্তু মাছ হবে। আমার মাছ আবার অনেক ধরনের, কোনোদিনও ঝিঙে দিয়ে ঝোল, কোনোদিনও বেগুন দিয়ে, কোনোদিনও লাউ দিয়ে, অনেক স্মৃতি। বসে বসে না মাঝে মাঝে চুপচাপ ভাবি ওই দিনগুলো, খুব মিস করি মাকে, বাবাকেও মিস করি। এইবার এই মাসের 27 তারিখ, মানে আমার মা আর আমার বাবা দুজনে একই ডেটে, মা বাবারে মৃত্যুবার্ষিকী, 27 মা 27 সেপ্টেম্বর, বাবা 27 এপ্রিল, এই মাসেই 27 এপ্রিল। 23 বছর হবে, না 23 না তো, 2004 2004, 2025, 24, মানে 23 কমপ্লিট হয়ে গেল, সেটাই। বাবা অনেক আগে চলে গেছে। মা ভীষণ ক্লোজ ছিল, মা ভীষণ, আমি মায়ের, মা আমার, মানে হ্যাঁ না কোনো জিনিস নেই যে আমি কখনো মার থেকে কিছু লুকোইনি। আমাদের মধ্যে কোনো, যদিও বা সেটা বাবার সাথেও, আমার বাবা যতদিন বেঁচে ছিল, আমাদের মধ্যে কোনো লুকোচুরি কোনো ব্যাপার নেই, এমন কিচ্ছু নেই যে আমরা তিনজনে জানবো না, বা আমার দিদিও বিয়ের পর হলেই বা দিদিও জানতো সব। আমাদের মধ্যে কোনো ওই হিডেন ব্যাপারটা ছিল না। ওই দিনগুলোই ভালো ছিল গো, খুব ভালো ছিল। একটু পড়াশুনো করতে হতো, পড়াশোনাটা ঠিক আছে, কোনো ব্যাপার না। বাবা মার হাত থাকাটা যে কি জরুরি না, মানে যাদের নেই তারাই হয়তো বুঝবে, বলে বোঝাতে পারবো না। আমার মা একটা বিশাল সাপোর্ট ছিল, আমার মেন্টাল একটা বড় সাপোর্ট। এখন যখন ভেঙে পড়ি, মার সামনে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলি কিছু করার নেই, ঠাকুরকেই বলি, মাকে বলি, মানে একটা বিশাল বড় সাপোর্ট। মানে কিছু একটা বললে আমি মনে তখন সাহস পেতাম যে হ্যাঁ পারবো। এখন সেই জায়গাটা একদম খালি। এইসব যখন ফেস্টিভ্যাল আসে না বাঙালিদের, তখন আরও বেশি মনটা খারাপ করে। আর আমার মা খুব, মানে কি বলবো, এনার্জেটিক। এগুলো পয়লা বৈশাখ, এই করতে হবে সেই করতে হবে, ভালো জামা পরতে হবে, মিলি এটা কিনেছো ওটা কিনেছো, মানে বিয়ের পরেও বলতো। আমি বলতাম মা এখানে পয়লা বৈশাখ বলে কিছু নেই, এখানে চৈত্র সেল দেয় না, ও দেয় না, যা ঠিক আছে আমি তাহলে এখান থেকেই কিনে পাঠাবো। এরকম ঠাকুরের জামা টামা সব কিনে পাঠাতো, বলো। আমার ঠাকুরের জামা কোনোদিনও কিনতে হয়নি, মা সব কিনে পাঠাতো, তাই না?
নারায়ণ ঠাকুর থেকে লক্ষ্মী ঠাকুর, তখন তো আমার গোপাল ছিল না, সব পাঠাতো আমার। আর সব বুঝে বুঝে পাঠাবে, আসনে এটা পাতবে, পয়লা বৈশাখের দিন ঠাকুরকে এটা পরাবে। শুধু সৌরভের জামাটাই সাহস করে কিনতো না, কারণ পছন্দ হবে কি হবে না, তাই না? ওটা টাকাটা দিয়ে দিত। আমার জন্য নাইটি টাইটি অনেক কিছু, আমার বলতে হতো না। এটাই তো মা, বলো। মাকে বলতে হয় না যে মা আমার এটা চাই, মা ঠিক বুঝে যায়। এই যে বেবো আমাকে মাঝে মাঝে বলে, মা তুমি কি করে বুঝলে এটা? মা, মাদের বলতে হয় না, মারা এমনিই বোঝে। আর ও তো ছেলে, ওর আবার কি, ওকে একটা টি শার্ট দিলেই ও খুশি। Thanks. Love you. Forever. শর্মিষ্ঠা বলল বেলটা একবার ফাটিয়ে দেখতে, আশা করি ভালো হবে, দেখা যাক। না ভালোই মনে তো, এই যে হলুদ পুরো, ভালোই তো দেখে মনে হচ্ছে। এখন দেখি এটা ফাটাতে হবে, এটাই যা ব্যাপার। এদিকটা যেদিকটা ফাটেনি ওদিকটাও মেরে দাও। বাবা, এ তো পুরো মনে হচ্ছে যেন কাঠের মিস্ত্রি কাজ করছে। ভালো ভালো, বেশ ভালো। मजा आया। তা আজকে কি এটার শরবত হবে? হ্যাঁ, আচ্ছা, বেবো বেল এই প্রথম দেখলো, হ্যাঁ পাকা বেল এই প্রথম দেখলো কিরম হয়। খুব সুন্দর ভেতরটা। ভালো জিনিস। বেলটা বেশ ভালো গো। এবার এটাকে ঘোল বানাবো। ভালো লাগে না মামা খেতে? হুম, এটা কতক্ষণ এরম ভাবে করতে হবে? रुको जरा सबर करो। এই পাল্পটা বেরোবে, এই যে এগুলো দিয়ে দিয়ে এরকম করে ম্যাশ না করলে কি করে বেরোবে? হুম তারপর এটাকে স্ট্রেন করব, করে আর একটুখানি ওটা মানে তোর কি বলে কনসেন্ট্রেটেড যেটা পাল্পটা বেরোবে, তারপর ওটার মধ্যে একটুখানি ওর মধ্যে আরো জল দেবো। যদি বৃষ্টি একটু কম থাকে তাহলে চিনি দেবো, নয়তো দেবো না। ব্যাস, আচ্ছা, হয়ে গেল। আর এই শরবত কি অলমোস্ট রেডি মামা? হ্যাঁ, একটু সামান্য চিনি দিয়ে একটু ঘুরলাম, আর ওপরে একটু আমি চাট মশলা। চাট মশলা দেবো। কালারটা কিন্তু দারুণ এসছে জানো মামা, মানে ম্যাঙ্গো জুসের মতন লাগছে। ম্যাঙ্গো জুসের থেকে মনে পড়লো একদিন একটু বানিও তো মামা, যখন মানে যখন ম্যাঙ্গো উঠবে। বাবাকে ডাক। বাবা, আচ্ছা ওই ঘরেই আছে বাবা, এসো। বাবা ছেলে দুজনেই বসে পড়েছে। বেবই প্রথম খাচ্ছে জীবনে। कुछ भी এই না না, কোথায়? কলকাতায় একবার খেয়েছিল, ওর মনে নেই। মামাকে বানানোর সাথে গন্ধটা পেয়েছে তখন বললো, মা এই জিনিসটা আমি একবার খেয়েছি। একবারই খেয়েছিলাম আমরা কলকাতায়। মনে নেই। হ্যাঁ হ্যাঁ, টেস্ট মনে নেই ওর। ভালো হয়েছে? পাতলা হয়ে গেছে বেশি? না না, ভালো হয়েছে। একদম দারুণ হয়েছে, মামা ভীষণ রিফ্রেশিং লাগছে, ভীষণ। হ্যাঁ বলছি এটা হয়তো একটু তিতকুটে, কিন্তু মানে অনেক মানে অনেকটা না, একটু হয়তো মৌসম্বি জুসের মতন লাগছে জানো তো। হ্যাঁ বেল মানে খারাপ না, বেলটা ভালো। না না, বেল ভালো। বেল একটুখানি তিতকুটে হবেই, ওর সিডগুলো আছে না, তার জন্য। একটু চাট মশলা দিতে ভালো লাগছে। হ্যাঁ একটু অন্যরকম, পেটের জন্য খুব ভালো। খুব ভালো, ভীষণ ভালো বেল। ডাইজেস্টিভ সিস্টেম। আজকে ভিন্ডি করেছি আর আলু পটলের ঝোল, সেই জন্য আর রান্নাটা দেখাইনি। ও কখন রান্না আমার থেকে বেটার তোমরা পারো। আমি বললাম আরো যে একদম পাতলা আলু পটলের ঝোল বানাও। হ্যাঁ পাতলা হয়েছে, কিন্তু রঙটা একটুখানি ডেঞ্জারাস হয়ে গেছে। কারণ রাত্রেবেলা ইচ্ছা আছে একটু পান্তা ভাত খাবো। দারুণ খাবার। এই ভিন্ডিটাতে তো পেঁয়াজ টেয়াজ দিই না,
লাস্টে একটু ওই সাম্বার মশলা যেটা সেটা দিয়ে দিলেন, দারুণ লাগে, তাই না বলো? ব্যাপক হয়েছে। একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, নুন, ব্যাস আর কিছু না। আর একটা টমেটো মানে টুকরো করে দিতেও পারো, নাও দিতে পারো। লাস্টে ওই সাম্বার মশলাটা মানে ভিন্ডিটা একটু সেদ্ধ হয়ে এলে, নরম হয়ে এলে ওই একটুখানি সাম্বার মশলাটা ছড়িয়ে দেবে, দারুণ লাগে। মানে একটুখানি টেস্টটা পাল্টায় যায়। দারুণ আলু পটলের ঝোলটা এরকম কালারফুল দেখতে হয়েছে ঠিকই, কিন্তু পাতলাই হয়েছে। হ্যাঁ, আমি একটা টমেটো ওকে কুচি আর দিয়েছিলাম, ওতে আর টেস্ট কিছু দিইনি। কালারটা একটুখানি ভাইব্রেন্ট হয়ে গেছে। এই লাঞ্চ করে উঠলাম, আর বাইরে গরম থাকলেও একটা সুন্দর হাওয়া দিচ্ছে, সেই হাওয়াটাই বেশ ভালো লাগছে। এই আর এখন গিয়ে একটু শোবো মানে ঘুমাবো না, তার কারণ কেকেআর আর লখনৌর ম্যাচ চলছে আইপিএলে। না 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 না, তাহলে? ম্যাচ দেখবো না। আচ্ছা, বেবা বলছে আজকে ম্যাচ দেখবে না। সিনেমা দেখবো, মোবাইল। আচ্ছা, সিনেমা দেখবে তো ওই সিনেমা একটু দেখবো, মাঝে মধ্যে আবার স্কোরটা দেখবো ম্যাচের, এই করে করে কাটবে। তারপরে তো সন্ধেবেলায় শর্মিষ্ঠার সব স্টুডেন্টরা চলে আসবে পড়তে, ওর খালি হতে হতে আবার সেই রাত্রির 8টা সাড়ে 8টা। এই যাই একটু গিয়ে জিরিয়ে নিই, শর্মিষ্ঠাও আসছে, ঘরে যাই। কিরে, কে জিতবে? আর কি জানা নেই, কিছুই বলা যাচ্ছে না, সত্যি কিছুই বলতে পারছি না। প্রথমটা মনে হচ্ছিল হয়তো কেকেআর জিতবে, তারপরে আবার মনে হচ্ছে না লখনৌ জিতবে, কারণ পরপর সমস্ত উইকেট চলে গেল। একটু আগেই রাসেলও চলে গেল। হ্যাঁ, সব একই জনেই আউট হয়েছে। দেখি কি হয়। এর থেকে মনে হচ্ছে সিনেমা দেখাটাই বেটার হতো। হ্যাঁ, আরেকটু ওভার দেখিনি, তারপর সিনেমাই ধরবো। কারণ পরিস্থিতি ভালো দেখছি না। হ্যাঁ, কিছু বলার আছে? না, এবার জিতা ম্যাচও যদি হেরে যায় তাহলে আর কি বলবো। কি বাজেভাবে হারলো। ভুল সময় ভুল জনকে নামিয়েছে, আর কিছুই না। ভুল সময় ভুল জনকে নামিয়েছে, ভুল শর্ট সিলেকশন, 150 অব্দি একদম দারুণ ভীষণ ভালো করে নিয়ে ব্যাস, তারপরেই একেবারে গন। আমাদের কেকেআর এর এবারে টিম একেবারে ঝুল টিম বানিয়েছে। এসব ওই মান্ধাতা আমলের প্লেয়ারদেরকে দিয়ে আর চলবে না। হ্যাঁ, প্লাস তোমার মেন্টরের ওপরেও ডিপেন্ড করে। আগের বছর গৌতম গম্ভীর যথেষ্ট ভালো মেন্টরিং করিয়েছিল। সব রাসেল ফাসেল দিয়ে আর চলবে না, ও হয়ে গেছে, ও ব্রিটিশ আমল থেকে খেলছে। রাত্রে আমরা পান্তা ভাত খেলাম, পান্তা ভাত আলু ভাজা। গরমের মধ্যে ওইটাই আইডিয়াল খাবার লাগলো। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে ভাতের মধ্যে জল দিয়ে রেখে দিয়েছিলাম, তাই এখন খেলাম আমরা তিনজনই। খেয়ে এবার শুতে যাচ্ছি। আর টানা নাক ডেকে ঘুম হবে। হ্যাঁ, আর কেকেআর সুন্দরভাবে একটা হারা ম্যাচও জিততে আবার হেরে গেল। খারাপ ম্যাচ, হ্যাঁ। জেতা ম্যাচ। না, হারা ম্যাচ জিততে আবার হেরে গেছে। আমি দেখিও নি, আমার সময়ও নেই। হ্যাঁ, এই দেবো ভীষণ ভাবে কি বলবো, ডিসার্টেড হয়ে গেছে। যাই হোক, এটাই আইপিএল এর ফরম্যাট, এরকমই হয়। যাই হোক, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কালকে আরেকটা নতুন ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই লিখে জানিও তোমাদের কমেন্টসের মাধ্যমে যে আমাদের ব্লগ কীরকম লাগছে। আশা করি ভালো লাগছে। আর চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করা থাকে, অনুরোধ রইল চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করার জন্য। সবাই খুব ভালো থেকো। গুড নাইট। গুড নাইট।